কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে। একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। জি, আমরা কি আরেকটি ভিডিও ক্লিপ এখন দেখতে পাবো না পরে দেখাবো? জি, একটু পরে দেখবো। তো এটা দিয়ে শুরু করি যে হাদি, আমি একটু বলি আপনার সঙ্গে যে আপনি তো রামপুর এলাকায় থাকেন। সেখানে যদি জুলাই আন্দোলন বলি, আমি জানি আপনি সেখানে নেতৃত্বের পর্যায়ে ছিলেন। আপনার আন্দোলনে রামপুরে অনেকে সংগঠিত হয়েছে। আপনি জুলাই চেতনায়কে ধারণ করে এই ইনকলাব মঞ্চ গঠন করেছেন। আর এনসিপি যে নেতাদের কথা বলছেন, তারাও তো জুলাই চেতনাকে ধারণ করে। অবশ্যই। তো তাদের ব্যাপারে এরকম কথা বলছেন, দামি মোবাইল, এই পর্যন্তই না? আপনি কি আরো কিছু বলতে চান? এটিকে আমি সত্য ধরে নেব আপনার এই কথা? আচ্ছা, প্রথম কথা হলো এইটা যেই প্রোগ্রামের এখানে দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, আর এই ক্লিপটা আসলে এনসিপির নাম বলে আমরা বলি নাই, কারণ এই প্রোগ্রামটায় 1000-এর বেশি জুলাইয়ের আহত যোদ্ধা ছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রোগ্রামটা ছিল, এবং জুলাইয়ের আহত যারা একদম চোখ নাই হাত নাই, দেখলেই ভিজিবলি মানে মনে হচ্ছে যে আহত, তারা উপস্থিত ছিলেন। তো এখন যেটা হয়েছে এই স্টেজে, তো অনেকের সাথে সার্জিস আলমও ছিলেন, তো এই জন্য অনেকে রিলেট করবার চেষ্টা করছে যে এটা কি আমি সার্জিস আলমকে বলেছি কিনা। আমার ব্যাপার হলো, দেখেন আমাদের একটা ব্যাপারে খেয়াল করবেন, আমরা কারো ব্যাপারেই কিছু বললে আমরা অত ইঙ্গিতপূর্ণ বলি না, আমরা রাগ ঢাক করি না, আমরা স্পষ্টই বলি যে এটা সেনাবাহিনীকে বলছি, বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাতকে বলছি। এটা ছিল টোটাল সবাইকে নিয়েই। ধরেন বাংলাদেশের যারা পুরনো রাজনৈতিক দল, তাদের হাজারটা সমালোচনা আছে এবং তাদেরকে মানুষ পছন্দ করে না বলেই বিএনপি বা জামাত ইসলামী অপরাপর যেই দলগুলো এত আন্দোলন করেছে, শতভাগ গণমানুষের আন্দোলন করে তুলতে পারে নাই, তাদের অনেক ত্যাগ আছে। কিন্তু এই যে আমাদের ভাই বোন যারা, সেটা কেউ এনসিপিতে যাক, অনেকে তো ছাত্র দলেরও আছে, রাইট, অন্যান্য দলও আছে, ভাইরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তো আমি এক্স্যাক্টলি এটা কমন সবার জন্যই বলেছি যে যাদেরকে বিশ্বাস করে মানুষ এই আন্দোলন করছে, জীবন দিয়েছে, তো তাদেরকে যদি যে আজ থেকে 1 বছর আগে হলের যেই বন্ধু দেখতো সে 500 টাকার একটা টি শার্ট পরতো, এখন যদি সে একটা টি শার্ট 3000 টাকায় পরে, স্বভাবতই তার মনে প্রশ্ন আসে যে এই টাকাটা কোত্থেকে পায়। আইফোনের ব্যাপারে আমাকে অনেকে পরে বলেছে যে ভাই, আইফোন কিনলেই তো আর সবাই 16 প্রো নতুন কিনে না, বাজারে তো কম দামেও সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আইফোন কিনতে পাওয়া যায়। বাট এটা একটা রেটোরিক যে এই যে আমার ফোনটা পাল্টে যাচ্ছে, আমার কাপড় চোপড় পাল্টে যাচ্ছে, তো এইটা ন্যূনতম প্রশ্ন করতে পারা, এমন যেমন জিজ্ঞেস করার পরে তারপর উত্তর দিচ্ছে ভাই এটা আমি এটা করেছি। ধরেন এখন আপনি হয়তো, আমি জানিও না আপনি আমাকে প্রশ্ন করবেন কিনা, আমি বলে রাখছি, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে কিছুদিন আগে সিঙ্গাপুর করে এসেছি, এটা আপনার ওখানে আছে কিনা ক্লিপসে আমি জানি না, তো আমি কোত্থেকে এসেছি। সুতরাং এটা আমার ক্লিয়ার করা দরকার যে আমি আমার মঞ্চের 1 পয়সাও খরচ না করে এবং পুরো কমিটির কাছে অনুমতি নিয়ে, আমার পরিবারে আমার ভাই ট্যুরিজম কোম্পানি আছে এবং তার কাজে তার পয়সা আমি গেছি এবং এসেছি। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? সিঙ্গাপুর গিয়েছে বিকজ তার কয়েকটা হসপিটালের সাথে, মাউন্ট এলিজাবেথ আরও বেশ কিছু হসপিটালের সাথে তাদের একটা B2B কন্ট্রাক্ট সাইন, যেটাকে বলে যে মেডিকেল ট্যুরিজম। তো এইটার জন্য ওখানে তার আরও নিজের লোক দরকার ছিল। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, ফাঁকে বলি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি ইংলিশেরও বহুদিন ধরে ইংলিশ পড়াই, তো ওখানে ইংলিশে এফিসিয়েন্ট এমন কাউকে দরকার ছিল আমার ভাইয়ের সাথে, সুতরাং আমি তাকে কোম্পানি দিতে এই আমার পারিবারিক কাজে গেছি। কিন্তু এই যে আমি আপনাকে বললাম এই ব্যাখ্যাটা, এই প্রশ্ন যে আপনারা আমাদেরকে করতে পারবেন, এইটাই হলো জুলাইয়ের নতুন স্পিরিট, যে প্রশ্ন জারি রাখতে হবে, ব্যাখ্যা দিলে ফাইন, কিন্তু এই যে প্রশ্নটা, এটা আপনি আমাকে বলবেন না হয়তো, তবুও আমি বললাম যে আমাকে এটা বলতে পারতে হবে। আমি তো এর 20 দেশেও ঘুরি, আমি কার পয়সা ঘুরে এসেছি, আমার নিজের পয়সা না অন্য কারো পয়সা, আমাকে বলতে পারতে হবে। এই যে জবাবদিহিতার জায়গাটা, এটাই আমরা নিশ্চিত করতে চাই। তো একই প্রশ্ন আমরা অন্যান্য দলকে কেন করি না? কারণ বিএনপি, জামাত ইসলামী, যারা যে পুরনো রাজনৈতিক দল, তারা তো নতুন হোপ কিছু দিতে পারে না মানুষকে, সুতরাং তাদের কাছে তো প্রত্যাশাও নাই। সুতরাং আমি নিজে এনসিপি না করলেও আমাদের ভাই বন্ধুরাই তো এনসিপি করছে, সুতরাং 1000টা সমালোচনা সত্ত্বেও আমি বলেছি তাদেরকে সফল হতে হবে। একটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি তো এই যে 500 টাকার টি শার্ট 5000 টাকা ধরেন, মোবাইল ফোন, সেটা আপনি বলছেন যে এখন আইফোন, মানে আরো কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, মানে সাইকেল থেকে গাড়ি, আমি একটু জানতে চাই আপনার কাছে। এখন ধরেন আপনার অবজারভেশন কি? এইটা তো অনেক দলেরই। এখন ধরেন কিছু হলো, এটা মিডিয়া আরো কনফার্ম করতে পারবে, যেমন আজকে যেটা দেখলাম যে বিএনপির বেগম জিয়ার যিনি একজন উপদেষ্টা, সাবেক সচিব আব্দুল সত্তার সাহেব, উনি একটা এলিগেশন এনেছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে 8 জনের ম্যাসিভ দুর্নীতির ব্যাপারে ওনার কাছে তথ্য আছে। তো আমি এটা এখনো প্রকাশ করেন নাই, যদি উনি কখনো প্রকাশ করেন তারপরে আবার তাদেরকেও বলতে হবে এটা সত্য না মিথ্যা, তাদেরও সুযোগ দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখেন যে যেই
জায়গাটা তৈরি করবার চেষ্টা করছে, নিশ্চয়ই কেউ না কেউ তো পয়সাপাতির মালিক না না, হয়েছে। আটজনের সচিবের ব্যাপারে যে কথাটা উঠছে, সরকারের 8 জন উপদেষ্টা, হ্যাঁ, সেটা এটা উনি বলেছেন। এখন আমার যেটা ভালো হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি যেহেতু জানেন তাহলে এটা প্রকাশ করুক, একটা নির্বাচিত সরকার আসার আগেই এটা প্রকাশ করলে পরে, এখন ওনারা যদি এটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেন যে নির্বাচনের আগে দিব, এটা না করে এই জাতির কল্যাণের জন্য কেউ যদি জানে সেটা প্রকাশ করে দেওয়া উচিত। আপনার মিডিয়া জিজ্ঞেস করতে পারবেন, আমরা প্রশ্ন করতে পারবো, এইটা তো জরুরি। আমরা এই প্রশ্নের জায়গাটাই আসলে নিশ্চিত করতে চাই যে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়, প্রত্যেককে ন্যূনতম একটা কৈফিয়তের জায়গা নিশ্চিত আপনার করতে কাছে হবে। আসবো। শরীফ ওসমান হাদি, কেন বেগম জিয়া, তো মানুষ তো অনন্তকাল বাঁচবে না সেটা আমি জানি, উনি দীর্ঘজীবী হন বেগম জিয়া তাও চাই, তারপর আপনি বলছেন তার মৃত্যুর পর এই দলটা থাকবে না, কেন? আপনার এই অবজারভেশন কেন হলো এবং কোন আসলে প্রেক্ষাপটে? এই আমরা এই সংবাদ সম্মেলনটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে যখন পুরনো ঢাকায় একজনকে পাথর মেরে হত্যা করা হলো, যার সাথে চাঁদাবাজির সংশ্লিষ্টতা ছিল, সেটার সাথে ওখানকার যুবদল ছাত্রদলের কারো কারো কানেকশন ছিল এবং বিএনপি তাদেরকে পরবর্তীতে বহিষ্কারও করেছে। তো এর মানে হলো এদের ন্যূনতম কানেকশন আছে বলেই তো বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। তো দুটো ব্যাপার, একটা হলো বিএনপির হাইকমান্ড যে প্রচণ্ডভাবে একটা ভালো কিছু করে দেখাতে চাচ্ছে, এইটা যে বিএনপির তৃণমূলে ফাংশন করতেছে না এইটা স্পষ্ট। এটা সত্য কথা, বিএনপি গত 1 বছরে শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, আরও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু তৃণমূলে তো সেটার ইম্প্যাক্ট অতদূর পৌঁছাচ্ছে না, যা কাজ চলবার চলছেই। তো এখন ধরেন আমরা এটা কেন বলেছি, বেগম জিয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার, আপনি ভাবেন এই এই মনস্তত্ত্বের জায়গাটা যে বাংলাদেশের যারা ধরেন বাঙালি মুসলমান অথবা যে কালচারালি মুসলমান আইডেন্টিটি ধারণ করে বা ভালোবাসে, এইরকম অগণিত মহিলা যাদেরকে আমরা চিনি, যারা বোরকা পরেন, হিজাব পরেন, কোনোদিন কাউকে মুখ দেখান না, কিন্তু বেগম জিয়া প্রশ্নে তারা অনর শুধু না, শুধু বেগম জিয়ারে ভোট দিবেন অথবা তার দলকে ভোট দিবেন, এই জন্য তারা ভোট কেন্দ্রে যেত, আমাদের ছোটবেলা দেখেছি। এখন আপনি দেখেন বেগম জিয়ার যে এক্সপ্রেশন, বেগম জিয়ার যে লুক, এইটা কি তাদের লুকের মতো না? তিনি তো বোরকাও পরেন না, হিজাবও পরেন না। ওই যে বিশ্বাসের জায়গাটা, বাংলাদেশের আপামর মানুষ বেগম জিয়াকে মনে করেন যে এই ভদ্র মহিলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আসলেই আপোষহীন। যেমন জিয়াউর রহমান ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, তারপরে বেগম জিয়া শহীদ জিয়ার ওয়াইফ হওয়া সত্ত্বেও তার একটা প্যারালাল পার্সোনালিটি তৈরি করতে পেরেছিলেন, অবাক করবার মতো। আমি কিছুদিন আগেও শুনেছি সম্ভবত 96 থেকে 2000 যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বেগম জিয়াকে বিবিসি বাংলা প্রশ্ন করছে যে আপনাদের রাজনীতি কি শুধু ভারত বিরোধিতাই আপনাদের একমাত্র পলিটিক্স? উনি বলেছিলেন, কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি? আমাদের সমস্ত কথা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এই বাংলাদেশের পক্ষে বলতে গেলে যদি এটা কোনো দেশের বিপক্ষে চলে যায়, স্পেসিফিক করেন প্লিজ, যে বেগম জিয়ার মৃত্যুর সাথে বিএনপির রাজনীতি হ্যাঁ, চলে অফকোর্স, এই যে বিরাট জনসমর্থন, এটা তো বেগম জিয়াকে ভালোবাসে, তার চরিত্রটাকে। এখন আজকে আমরা যেটা দেখতে পাই বিএনপির মধ্যে, এটা তো সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদের একটা স্টেজ বিএনপির উপরে ভর করেছে, যারা জনতার জবানে কথা বলে না, যারা জুলাইয়ের জবানে কথা বলে না, এমনকি মানে বেগম জিয়ার চেয়েও তারা বড় বিএনপি, এমন লোক হচ্ছে। এই ধরেন আমি আপনাকে যদি নাম ধরে বলছি, আপনারা ধরতেই পারবেন, এমন অনেক বুদ্ধিজীবী বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছে, যারা আউট অ্যান্ড আউট শাহবাগের নিকৃষ্টতম মবের মাস্টারমাইন্ড ছিল বা তার পক্ষে ছিল। কোন শাহবাগ? যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার আতুর ঘর। এবং 2018 নির্বাচনেও যারা বিএনপিকে ট্রল করেছে, এমন বুদ্ধিজীবী, তারেক রহমান সাহেবের নাম শুনে বলেছে তারেক রহমান সাহেব উনি যেন কোন দেশে থাকেন, সবাই জানে তারেক রহমান সাহেব, বাচ্চারাও জানে, উনি জানেন না, উনি বিরাট একটা অ্যাক্টিভিজম করেন। সেই সমস্ত যারা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে সারা দিন গালিগালাজ করেছে, এখন তারা এখন সবাই বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির সব থেকে বুদ্ধিজীবী বড় তারা। তো এই মানুষগুলো যারা 2018-তে, 2014-তে, 2024-এও এইভাবে বিএনপিকে গণবিরোধী বলেছে, আজকে যদি তারা বিএনপির বুদ্ধিজীবী হয়, আজকে যদি সেই ভারতীয় আধিপত্যবাদের শক্তি বিএনপির বন্ধু হয়, তাহলে বিএনপির শত্রু হবে কারা? শত্রু হবে বাংলাদেশের জনগণ। হিসাব তো সোজা। তো এখন পর্যন্ত বিএনপির ফেস ভ্যালু কি? বেগম জিয়া এখানে আছেন। সেই বেগম জিয়া না থাকলে তো মানুষ মনে করবে যে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে আইকনটা, এই আইকনটা বিএনপিতে নাই, সে বিএনপিকে ভালোবাসবে কোন কারণে? শুনবো আপনার কথা। আমরা ভাই বললেন, থ্যাংক ইউ ভাই। আমি ভাইয়ের সাথে যেটা অ্যাডও করতাম, আমি পরে লিখেও রেখেছিলাম যে এই পুরো ইস্যুটাকে যেটা করেছে এই এনসিপি, তাদেরকে শোকজ করাটাই ভুল হয়েছে। প্রথমত ধরেন যে 5 জন মিলেই ঘুরতে গেছে, এনসিপির গঠনতন্ত্রে কোথাও আছে যে 5 জন বা 10 জন মিলে কোথাও ঘুরতে যেতে পারবে না? একটা হলো পারসেপশন, এই যে তারা
5ই আগস্টের মতো সিগনিফিকেন্ট ডেতে ঘুরতে গেল, এটাকে অন্য পলিটিক্যাল পার্টি কি করবে? ক্যাশ করবে। ক্যাশ করে কি করবে? তার পক্ষে জনমত নিবে, এটা একটা ওকে। যে তারা এইরকম ঐতিহাসিক দিনে কিভাবে ঘুরতে যায়, এটা বিএনপি ক্যাশ করবে, এটা অধিকার পরিষদ ক্যাশ করবে, জামাত ক্যাশ করবে, একটা জিনিস। বাট ইজ ইট আ ক্রাইম? এটা তো ক্রাইম হতে পারে না। এমনকি গঠনতন্ত্র তো কোথাও লেখা নাই যে 5 জন 10 জন মিলে কোথাও ঘুরে যেতে পারবে না, সেটা যে তারিখেই হোক। এই কথাটা তো আমি বারবার বলেছি, আজকে আপনাদেরকে বলে যে বরং এনসিপি এইটাকে ভ্যালিড করেছে এই প্রশ্নটাকে। এনসিপি বলবে যে তারা গেছে, হ্যাঁ তারা যেই গেছে এবং এই জন্য তারা প্রয়োজনে হাসনাত কি কি করবে, মানুষের সমালোচনার শিকার হবে যে হাসনাত এরকম সিগনিফিকেন্টতে তুমি কেন গেছো। কিন্তু তাদের মধ্যে কিছু ভুল উত্তর হয়েছে। কতক্ষণ পরে বলে নাসির পাটোয়ারি বলেন যে সাগর পাড়ে বসে রাষ্ট্র নিয়ে ভাবতে এসেছি। ভাই হিসেব সোজা, যখন আপনার ঝামেলা হবে বলবেন যে আমার মনে চাইছে আসছি, তো কি সমস্যা কি? আমি মনে চাইছে যা ইচ্ছে তাই করতে আসছি, আমি কোনো অপরাধ করছি কিনা, এই যে আমার আশা এবং আমার যাওয়া এর মধ্যে কোনো রাষ্ট্রের অপরাধ আমি করছি কিনা, আমার দলের কোনো নীতি ভাঙছি কিনা। কতক্ষণ বলে এই সার্জিস লাইভে এসে বলে এটা হলো এনসিপির 21 নম্বর ধারায় যে সমুদ্র নিয়ে কথা আছে, এইটা এখন সমুদ্র দেখতে কি সমুদ্রের পাশে যাওয়া লাগবে? পাহাড় দেখতে পাহাড় দেওয়া, এইসব ভুংবাং কথা বললে হাস্যকর হয়ে যায়, ওদের পক্ষে দাঁড়ানো যায় না, এটি হলো মুশকিল। এই সমুদ্রও দেখতে যাওয়া লাগবে না, পাহাড়ও দেখতে যাওয়া লাগবে না, মনে চাইছে ঘুরতে যাবো, সমস্যা কি তোমার? প্রশ্ন হইল গোয়েন্দার কাছ থেকে সেই ছবি কেন আসবে? গোয়েন্দার কি কাজ যে বিএনপির 5 জন কোথায় মিটিং করবে, এনসিপি কোথায় যাবে, আমি যাব কোথায়, ফারুক ভাই যাবে কোথায়, রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে পা দিতে পারছে না, একজনের পার্সোনাল লাইফের কি গোয়েন্দাগিরি এত স্পেস আছে রাষ্ট্রের? এই প্রশ্নটা করা দরকার যে ও যেটাই যাচ্ছে, যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকে রাষ্ট্র মামলা করবে, কারো যদি কোনো সন্দেহ হয় মামলা করবে, যারা মব করছে তারা ওদের হোটেলের সামনে কি করে, এই প্রশ্নটা আমাদেরকে করতে পারতে হতো। আর একটা কথা আপনাকে বলি যে আমি যেখানে বলেছিলাম জুলাইকে কুকিগত করেছে এনসিপি, হ্যাঁ এটা তো একটা যে এই যে ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা জিনিস পোট্রে করা হয়েছে, আপনাকে বলি যেটা আমরা আগেও বলেছি যে ছাত্র জনতা বলতে যেটা, এইটা ছাত্র জনতার একমাত্র স্টেক হোল্ডার হিসেবে এনসিপি তার কাছে পরিচিত হয়েছে। ফলে যেটা হয়েছে, এনসিপি যখন গোপালগঞ্জে ঝামেলায় পড়ছে, বান্দরবনে ঝামেলায় পড়ছে, তখন আর্মি বা অন্যান্য এজেন্সির লোক প্রধান উপদেষ্টাকে পোট্রে করছে, দেখেন এদের সাথে কোনো লোক নাই, আমরা এপিসিতে এদেরকে না তুললে আর্মি ছাড়া কেউ ব্যাকআপ দিতে পারে না। সুতরাং আপনি যাদের শক্তি দেখান জুলাইয়ের ছাত্র জনতা, এরা তো এখন আর্মি প্রোটেকশন না দিলে একটা মিছিলও করতে পারে না, সামনে 100 আর্মি পিছনে 100 আর্মি। আমি হলে যেটা বললাম, আমি বললাম গোপালগঞ্জে ওদেরকে তো হাসনাত ওদেরকে নিরাপত্তার জন্য যে আর্মির এপিসিতে উঠানো হয়েছে, এটাও একটা ট্র্যাপ ছিল। হ্যাঁ প্রচন্ড ঝুঁকি ছিল, ওদেরকে মেরে ফেলার মতো ছিল। আমি হইলে মইরেও যাইতাম, একজন মানুষ মরে গিয়ে। হ্যাঁ এটা তো সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে, বিকজ প্রথম হলো নাগরিক যে ওখানে গেছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ আছে, র্যাব আছে, এইখানে আপনাকে হত্যার জন্য অন্য মানুষ আসে কি করে? আপনি আগেই সেই সিকিউরিটি বলয় তৈরি করেন না, কারণ মানে আপনি স্পেস দিচ্ছেন প্রথমত তাকে আক্রমণ করার, তারা যে দুর্বল এইটা পোট্রে করছেন, তারপর শক্তি দিয়ে তাকে আবার উদ্ধার করে নিয়ে এসে দেখাইছেন যে আমরা ছাড়া কিন্তু তোমাদের কোনো ত্রাণকর্তা নাই। এটা তো ডিজাইন। তো আমার যেটা হয়তো, তোমরা যদি এই পলিটিক্স করতা আমি মরেই যেতাম, আমি মরে গেলে তোমাদের দায় দেওয়া লাগতো যে তোমরা কেন আমাদেরকে নিরাপত্তা দিতে পারি। যে এনসিপি রে বলে আর্মি নিরাপত্তা দেয়, এনসিপি কেন? যদি বিএনপিও কোনো এলাকায় গিয়ে হামলার শিকার হয় তারা নিরাপত্তা দেওয়ার কাজ নিরাপত্তা বাহিনী না? একটু শুনি, ওই দিন তো আলাউদ্দিন ভাই ছিলেন বোধহয় গোপালগঞ্জে। একটা কথা যেহেতু আমরা এলিগেশন ওখানে ভিডিওতে দেখালেন, এই জন্য বলা যে এনসিপি 100 লোকও পায় না। দেখেন মাঝে মধ্যে আমরা যে সমালোচনা করি সবাইকে খুবই ভ্যালিড জায়গা থেকে, এটার যে উপকার হয় তার প্রমাণ হলো এনসিপিকে মিনিমাম 6 মাস ধরে বলেছে বাংলা মোটরের রাজনীতি দাঁড়াবে না, সারা দেশ ঘুরতে হবে, মানুষের কাছে যেতে হবে। কোনো যখন হয় না, ঠিকই নাহিদ ইসলাম যখন একটা প্রোগ্রাম করছিলেন, লোকের অনেক সংকট, এই সমালোচনা করবার পর তারা এটার কারণে হোক নিজেদের বুঝের কারণে হোক, তারা যখন সারা দেশব্যাপী জুলাই যাত্রা করেছেন জুলাইতে, দেখেন তারা কিন্তু প্রচুর মানুষের সাড়া পেয়েছেন। এর মানে এই 100 লোকও যে হয় না যখন বলেছি তখন কিন্তু এটা নিচে নেমে আসছিল, বাট তারা যখন ঘুরে আসলেন মানুষের সাথে কানেক্টেড ফিল করেছেন। তো আমাদের কথা হলো বিএনপি, এনসিপি, অধিকার পরিষদ, জামাত ইসলামী যারাই বাংলাদেশপন্থী রাজনীতিটা করে তাদের ওই সমালোচনাটা ভালোবেসে করা, যেটা শুধরে নিলে ইনশাআল্লাহ বাংলাদেশের উপকার হয়। একটু ফারুক ভাই আমগো, তার আগে হাদি ভাই, গোপালগঞ্জের ঘটনায় আপনি খুব উত্তেজিত ছিলেন এবং গোপালগঞ্জকে তো ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাবলিশ করার কথাই বলেছেন। আবার আপনার যে ল্যাঙ্গুয়েজ, তাতে অনেকে বলছেন যে অশ্লীল কথাবার্তার, ভদ্রগালির একটা শৈল্পিক জায়গায় আপনি নিয়ে গেছেন। আমরা পুরোটা শুনতে পারবো না, আপনার বক্তব্যটা শুনি। মানে গালিকে শিল্পের উপর বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইচে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে। যে আপনি তো গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে ভাগ করে করে বাংলাদেশের 64 জেলা 63 করে ফেলছেন, এবং ওখানে আপনার যে গালি, যেটাকে আপনি গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, প্রথমত গালিকে শিল্পের পর্যায়ে কিভাবে নিচ্ছেন আপনি? গালিকে আসলে এখন দেখেন ইস্যু হইলো, মানে আপনি এইখানে যেটা ফ্যাক্ট, রাজপথের একটা প্রোগ্রাম এখন আমরা একটা স্টুডিওতে বসে দেখতেছি,
দেখেন প্রত্যেকটা জিনিসের একটা বিউটি আছে। ইভেন আমি এখন আপনার সাথে যেই টোনে কথা বলতেছি, আমি যখন রাজপথে দাঁড়িয়ে একটা সমাবেশে দাঁড়াবো অথবা একটা রাউন্ড টেবিলে বসবো, প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন বিউটি আছে। জি। আমরা বরং যেটার এই যে শান্তিনিকেতনী জবান, যেইটা দিয়া হাসিনা গুলি করে মানুষের চক্ষু প্রেয়ে ফেলতেছে, সেইটারে সরানো যায় না। আমাদের বাচ্চারা ঠিক যেই শব্দে নাইমা হাসিনারে নামাইছে, এগুলোর আমরা গালি বলি না, এটারে আমরা বলি যে মুক্তির মহাকাব্য। সুতরাং যারা এইগুলোর গালি হিসেবে ফ্রেমিং করতে চায়, মানে একটা জঘন্যতম হত্যাকারী, সেই হত্যাকারীর আপনি রবীন্দ্রসঙ্গীত গাই নামাইবেন? পারলে তো 15 বছরই পারতেন। সুতরাং আমাদের যেই ছেলেরা যেই মেয়েরা ঠিক যা বলছে এইটা হলো মুক্তির মহাকাব্য। কিন্তু ওইটা আপনি আমি এখন গুলি করে আমার এখানে বলাইতে পারবেন? এইটা আমি রাস্তার স্লোগান রাস্তায় বলবো, রাউন্ড টেবিলের কথা ইংলিশ মিলিয়ে একটু ভাব নিয়ে বলবো, এইখানে খুবই একটা সুশীল আলাপ দিব। প্রত্যেকটা জায়গার একটা বিউটি আছে। আপনি এখন আমার গুলি করাইলে তো ওই রাজু ভাস্কর্যের স্লোগান এখানে দেখাইতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হইলো শাহবাগ যারে কোলে তোলে কয়দিন পর তারে পাইলছে, এটা আপনার, হ্যাঁ ঠিক আছে, আর আমরা না দিই, এটা রোগের জি। শাহবাগ যারে কোলে তোলে, হ্যাঁ আপনি খেয়াল করেন না, শাহবাগ হলো এমন একটা জিনিস বাংলাদেশে যার কাঁধে চড়ছে তাকে জনবিচ্ছিন্ন করছে। এবং এই শাহবাগটা সব থেকে এখন বড় মুশকিল, তারা আওয়ামী লীগের তো সর্বনাশ করছে, এখন তারা বিএনপির কাঁধে সওয়ার হতে চায়। এবং জনবিচ্ছিন্ন হওয়ার জন্য এটুকুনি যথেষ্ট, শাহবাগকে যদি আপনি ওই পরিমাণ স্পেস দেন। আপনাদের